সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতের লাইভ। প্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীলতা যুগে যুগে যেমনটি প্রাসঙ্গিক তেমনি বহুমাত্রিক। জীবনের প্রতিটি স্তরেই তিনি নিবিড়ভাবে স্পর্শ করেছেন। ঠিক তাঁর স্বদেশ চেতনাতেও প্রকাশ পায় এক অতুলনীয় ভাবের, যা তাঁর স্বদেশ পর্যায়ে সৃষ্ট কর্মগুলিতে আমরা খুঁজে পাই। আজকের আয়োজনটি মূলত বিশ্বকবির সেই ধারাকে নিয়েই। দর্শক, আজকে আমাদের আয়োজনে দুজন অতিথি আছেন যারা অত্যন্ত গুণী, আমার খুব কাছের দুজন মানুষ, খুব শ্রদ্ধার মানুষ। তাদের অনেকগুলো পরিচয় আছে, বাট আমি তাদেরকে আমার বড় বোনের মতনই দেখি। আমার সর্বডানে রয়েছেন শারমিন লাকি আপা, তারপর আছেন নবনীতা আপা, তবলায় থাকবেন রবিদা, কিবোর্ডে থাকবেন রাশেদ ভাই এবং গিটারে থাকবে কলিন্স ভাই। স্বাগত জানাই। হ্যাঁ, পলাশ কেমন আছো? আমি খুবই নার্ভাস আজকে, খুবই মানে কি বলবো। আচ্ছা, আমি একদম স্ট্রেইট একদম পয়েন্টে আসি। আসলে আমি শুরুতে নবনীতা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে রবীন্দ্রনাথের দেশপ্রেম নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আসলে তার দেশপ্রেমে তো একটা বিস্ময়কর এবং অতুলনীয় একটা দৃষ্টিভঙ্গি ছিল। আসলে এটাকে আপনি কিভাবে দেখেন? অনেক ধন্যবাদ পলাশ আমন্ত্রণ জানানোর জন্য, এবং সবচেয়ে ধন্যবাদ হচ্ছে যে এমন একটা বিষয় পছন্দ করবার জন্য। কারণ মানে এটা তো বিজয়ের মাস, এবং আসলে আমরা কখনো স্বদেশ, বিজয়, স্বাধীনতা এগুলো যখন মানে উদযাপন করতে চাই, তখন আসলে কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সেটা পারি না। এবং রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানগুলো, মানে সেটা ও আমার দেশের মাটি বলি, মানে স্বদেশ পর্যায়ে তো এরকম 46টা গান আছে রবীন্দ্রনাথের গীতবিতানে। তো সেই গানগুলোর প্রথম গানটা কিন্তু আমাদের আমার সোনার বাংলা, দ্বিতীয় গানটা ও আমার দেশের মাটি, তৃতীয় গানটা বোধহয় যদি তোর ডাক সুরে কেউ না আসে। মানে আপনি যদি যদি এমনকি গীতবিতান খুলে স্বদেশ পর্যায়ের গানগুলো পড়তেও শুরু করে, তখনও আসলে সে বুঝবে যে তার দেশপ্রেমের সঙ্গেও কি করে ওতপ্রোতভাবে এই গানগুলো জড়িয়ে আছে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলি যে আমরা তো বঙ্গবন্ধুর 100তম মানে মুজিব বর্ষ পালন করছি, তার 100তম জন্মবর্ষ পালন করছি। মানে বঙ্গবন্ধুর যে এখন আমরা আত্মজীবনী পড়ি, তার কারাগারের রোজ নামছে, মানে তার লেখা, তার যে সময়কালটাকে আমরা খুঁজে পাই, সেখানে কিন্তু বারবার দেখি যে বঙ্গবন্ধুর তো 55 বছরের জীবনের একটা বিরাট সময় উনি জেলেই ছিলেন, এবং কারাগারে যাচ্ছেন মানে উনি সঞ্চয়িতা, গীতবিতান, গীতাঞ্জলি উনার সাথে নিয়ে যাচ্ছেন, এবং বারবার সেখানে একরকমের আশ্রয় খুঁজে পাচ্ছেন। তো সেটা দেশপ্রেমের গানগুলোই বোধহয় বেশি উদ্বুদ্ধ করেছে একদম। কারণ মানে যদি তোর ডাক শুনে কেউ না আসে তার খুব প্রিয় গান ছিল, ও আমার দেশের মাটি প্রিয় গান ছিল, আমার সোনার বাংলায় এমন বয়ান আছে, মানে ছায়ানটের প্রতিষ্ঠাতাদের অন্যতম সর্বজন শ্রদ্ধেয় সঞ্জিদা খাতুনকে তিনি পাকিস্তানের মানে প্রাদেশিক পরিষদের সদস্যরা এখানে এসেছেন, তখন তিনি তাকে অনুরোধ করছেন যে আমার সোনার বাংলা গানটা গেয়ে শোনাতে, এবং তখন উনি বলছেন যে আমার তো অনেকগুলো স্তবক, তো আমার সোনার বাংলা আমরা তো কয়েকটা স্তবক গাই, তো তখন বলছেন যে আমার তো জানা নাই। তো তখন বঙ্গবন্ধু গীতবিতান নিয়ে এসে ওই গানটা ওদেরকে শোনালেন। হ্যাঁ, তো এই যে, এবং ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এগুলো যে তার প্রিয় গান ছিল, সেটা কিন্তু নানা সময়েই নানা জনের বক্তব্যেই আমরা পাই। আর বিপদে মোরে রক্ষা করো কে এ নহে মোর প্রার্থনা, এটা স্বদেশ পর্যায়ের নয়, কিন্তু এই কবিতাটির কথা বারবার বঙ্গবন্ধু বলছেন তার আত্মজীবনীতে। কাজেই সব মিলে রবীন্দ্রনাথকে, আসলে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনাটা আসলে খুব ওতপ্রোতভাবে আমাদের ভাবনার সঙ্গে জড়িয়ে যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও আছে তার গান সেটা, এবং এই বিজয়ের মাসে খুবই প্রাসঙ্গিকভাবে, যেভাবে আসলে নবনীতা বলছিল, এবং মুজিব শতবর্ষ, সবকিছু মিলিয়েই মানে প্রত্যেকটা লাইনে ছত্রে রবীন্দ্রনাথ অনিবার্য। তারপর একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে অসামান্য সাহিত্য সাধনা বা তাদের সৃষ্ট কর্ম, যেটা গান, উপন্যাস, নাটক বা সমাজ চিন্তা, শিক্ষা, সব কিছুর মূলত আসলে বাঙালি জাতীয়তাবোধ বা বাঙালি চেতনাকে বিস্ফোরিত করবার নিমিত্তেই ছিল আসলে। তো এটা কি তার স্বদেশ প্রেমের মূল চালিকা শক্তি কিনা? নিঃসন্দেহে, মানে তার প্রতিটি লেখায়, আমার মনে হয় ভাবনায়, বা তার যে ফিলোসফিটা ছিল, তার যে আমরা যদি বলি আইডিওলজি, সেখানে স্বদেশটাই তো তাকে সবচেয়ে বেশি আমার মনে হয়। তাই স্বদেশ নিয়ে যত লেখা, তার 25টা খণ্ড বোধহয় রবীন্দ্রনাথ সমগ্র 26টা না 28টা খণ্ড এরকম, তো অর্ধেকটা জুড়ে আমার মনে হয় স্বদেশের বিষয়টাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।
আর একটা নিজেকে তৈরি করার ব্যাপার আছে, মানে স্বদেশ প্রেমটার জন্য, মানে ওই যে বাঙালিকে রবীন্দ্রনাথের স্বদেশের পর্যায়ের গানগুলোর কথা যদি বলি বিশেষভাবে, ওগুলো কিন্তু মূলত লেখা হলো 1905 থেকে 10-এর মধ্যে, মানে ওই সময়টা বঙ্গভঙ্গের পরে। হ্যাঁ, কাজে আপনি যে বললেন বাঙালি জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ, এই যে বিষয়টা সে সময় কিন্তু একদম উত্তুঙ্গে উঠলো। রবীন্দ্রনাথ কিন্তু এমনিতে খুব, উনি যে ঠিক মানে বাঙালি শ্রেষ্ঠ জাতি এই অর্থে জাতীয়তাবাদে বিশ্বাস করতেন তা নয়, কিন্তু রবীন্দ্রনাথের ব্যাপারটা ছিল নিজেকে এক রকমের প্রস্তুত করতে হয় দেশপ্রেমের জন্য। মানে ওই যে অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, জানি না যে কি বা তোমায় দিয়েছি মা। হ্যাঁ, মানে ওই ব্যাপারটা যে আমি তো কিছু করলাম, আমার জনম গেল বৃথা কাজে। হ্যাঁ, মানে কাজেই কি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। তো মানে এমনকি ওই যে লাকি আপা, আজকে আমরা আলোচনা যখন করছিলাম অনুষ্ঠানের আগে, লাকি আপা গীতাঞ্জলি থেকে যে কবিতাটা পড়বেন, মানে মানে ওই যে চিত্ত যেথা ভয় শূন্য যেটা পড়বেন বলছিলেন শুরুতে, সেটাও দেখবেন যে এই যে নিজেকে প্রস্তুত করবার। এবং এই কবিতাটা কিন্তু শুধুমাত্র তখন আর মানে মানে এই প্রস্তুতির বিষয়টি বারবার ঘুরে ফিরে এসেছে, যে দেশপ্রেম একটা খুব বড় অঙ্গীকারেরও যে বিষয়, এই কথাটাও খুব ফিরে ফিরে আসে রবীন্দ্রনাথের কবিতায়, ভাবনায়। শুনতে ইচ্ছে করছে আসলে। সেটাই আমার মনে হয়, তথ্যগুলো ও তো একটা তথ্য কণিকা, একদম সবকিছু তথ্যের ভান্ডার, সেগুলোর থেকে আমরা বেশি অবশ্য গানও শুনবো, প্রতিনিধি শিখি আসলে আপনাদের দুজনদের কাছ থেকে শিখি আমি। মানে আর রবীন্দ্রনাথের ওইটাই যে লাকি আপা যে পাঠ করলেও একটা পাঠে কিন্তু একটা আনন্দ, পাঠেই তার চিন্তাটা একদম পরিষ্কার হয়ে ওঠে না, চেতনাটা, হ্যাঁ, সেটা স্পর্শ করে যায় আসলে। জানি না সেটা কতটুকু দর্শকদের স্পর্শ করবে, আমি চেষ্টা করছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারায় ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোত পথে ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এটা একদম মানে, এবং এটা কি অসাধারণ, এবং এটা একটা ইন্টারেস্টিং তথ্য কণিকা বললো তো লাকি আপা আমাকে। আমি সেইতে বলি, এটা সবার মনে পড়বে যে মানে পরিবেশ আন্দোলন চলছে, মানে ক্লাইমেট, যে মানে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে যে আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রে খুব সাম্প্রতিক সময়ে, সেখানে কিন্তু এই যে জেইন ফন্ডা যে একটা মানে হলিউডের নায়ক, মার্টিন শিন, তারা মিলে এই পরিবেশ আন্দোলনের সমাবেশ করছেন, সেখানে কিন্তু এই কবিতাটা পড়া হলো। মার্টিন শিন বললেন, তো এইটা হচ্ছে কি, এবং তারপর উনি গ্রেফতার হলেন যে এই যে অবৈধ সমাবেশ, এই সেই, এবং এটা তো এখন একটা পরিবেশ আন্দোলন, ইংরেজিটা যেটা where the mind is without fear and the head is held high and the knowledge is free, একদম এটা পড়া হয়েছিল। এটা তো সারা মানে রবীন্দ্রনাথকে গীতাঞ্জলির কবিতা, তো এটা গীতাঞ্জলি দিয়ে তো বিশ্ব চিনল, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ যখন বেরোলো এবং নোবেলটা এলো, হ্যাঁ, এবং সেটাতে এই কবিতাটা কিন্তু এই সময় মানে কত আগের লেখা, কত এখনো আধুনিক, এবং আরো কয়শো কোটি বছর পরেও এরকমই আধুনিক থেকে যাবে, এরকম করেই আসলে লোকে পড়বে বা গাইবে। মানে এখন একটা গান হওয়া উচিত, আমি এই জাগরণের, এই মানে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, তো সংকোচেরও বিহ্বলতা নিজের অপমান করি, এই গানটা করি, যে সংকোচ করে কিন্তু আসলে দেশপ্রেম, সাহস, এবং সাহসের দরকার, তো অঙ্গীকারের দরকার দেশপ্রেমের জন্য। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান, সংকোচের বিহ্বলতা নিজের
নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজের পার করিতে ভর না রেখো সংশয়। মুক্ত করো ভয়, নিজের পার করিতে ভর না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। অসাধারণ ছিল আসলে। আপা আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে দ্রোহ বা স্বাধীনতার চেতনা উজ্জীবিত হবার আগে আপনি যেটা বলছিলেন যে আত্মজাগরণের বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং বঙ্গভঙ্গ এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে আসলে। এছাড়াও তার যে দেশ চেতনা নিয়ে যে একটা একটা অন্যরকম একটা অ্যাঙ্গেল আমরা খুঁজে পাই, আসলে এটা কি আসলে এই ঔপনিবেশিক একটি শাসন ব্যবস্থার জন্যই হয়েছে কিনা? একটা খুব বড় ভূমিকা রেখেছে ওই সময়টায় কিন্তু আমাদের এই ভূমিটা। কারণ রবীন্দ্রনাথ তো জমিদারি করতে এলেন আসলে, মানে তিনি তো বলতেন যে মানে আসমানদারিতে তার বেশি সময় কেটে গেল, কিন্তু জমিনদারি করতে এলেন তো এই বাংলায়। এবং তিনি এই জমিদার পুত্র, একটা বিলাসবহুল কলকাতার একটা মানে এক রকমের একটা এলিট জীবন থেকে তিনি এলেন তার 30 থেকে 40 বছর এই সময়টায় কিন্তু তিনি এখানে, মানে 1890 থেকে 1901 এই সময়টায় এখানে এসে তিনি কিন্তু প্রথম একদম প্রতিদিনের মানে একটা দীর্ঘ সময় তিনি নৌকায় কাটাতেন, তার বজরায় থাকতেন, কিন্তু এই যে নদী পাড়ের মানুষের জীবন, এবং তারপর এই যে এই এলাকার মানুষের ভেতরে তিনি যখন এসে দেখলেন যে এমনকি তিনি হিন্দু মুসলমানের মধ্যে একটা অনেক বেশি ঐক্যের সম্পর্ক এখানে এসে দেখলেন। তিনি কৃষকের জীবনের দুর্দশাগুলো দেখলেন, তিনি এই জটিলতাগুলো দেখলেন। লালনের যে প্রভাব এই সময়টাতে রবীন্দ্রনাথের যে আমরা যে পুরো বাউলদেরই একটা প্রভাব পড়লো, খুব একটা গুরুত্বপূর্ণ কথা যে এই জায়গাটায় এসে তিনি কিন্তু এক রকমের বদলে গেলেন, কারণ দেখলেন যে ওই যে গগন হরকরা, তারপর লালন সাঁই, এইখানে এসে তিনি আসলে বাউল রবীন্দ্রনাথ এইটা তো এখান থেকেই এই সময়টাতেই বাউলিয়ানা তার মধ্যে অনেকে জানবার আছে। একটা ছোট্ট বিরতি নিতে হবে। এই বাউল সুর কিন্তু স্বদেশের গানেও ফিরে ফিরে এসেছে, এই জন্য ঘুরে ফিরে যে কে আনসারটা দিতে পারে। আসলে আমি যদি বলি যে 47-এর পূর্ববর্তী স্বাধীনতা আন্দোলন এবং আমাদের 71-এর স্বাধীনতা আন্দোলন দু জায়গাতেই রবীন্দ্রনাথের সৃষ্টকর্ম অনেক বেশি প্রাসঙ্গিক, তাহলে কতটুকু যথার্থ বলা হবে? আসলে কঠিন প্রশ্ন নবনীতার জন্য, সহজ প্রশ্ন আমার জন্য। আমাদের জন্য তো ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ ওই যে বললেন যে বাঙালির যে এমনকি ধরুন 64 সালে তো নিষেধ করে দেওয়া হলো যে রবীন্দ্রনাথেের গান আর গাওয়া চলবে না। তো সেই সময়টাতে আর 47-এর কথা যদি বলি, সেই কথাটাও একটু বলতে চাই যে অনেকে বলেন না যে রবীন্দ্রনাথ
তো মানে রবীন্দ্রনাথ আসলে একটু ম্যারে ম্যারে, একটু ঘুম ঘুম এসে যায়। হ্যাঁ, এগুলো অনেকে যে বলেন, কিন্তু 47-এর কথা যখন বললেন, 46-এ যখন হচ্ছে দাঙ্গা শুরু হয়েছে, যে তো সেই সময়টায় সুচিত্রা মিত্র, আমাদের কলিম শরাফি, তারা কিন্তু তখন আইপিটিআই করেন, মানে তারা যে মানে তারা তখন একদম রাস্তায় সাংস্কৃতিক আন্দোলনে মানে একদম পথে, সক্রিয়ভাবে রাজপথে আছেন। এবং তারা কিন্তু তখন পথে পথে রবীন্দ্রনাথের গান গাইছেন, মানে সার্থক জনম আমার জন্মেছি দেশে সুচিত্রা মিত্র গাইছেন, হাজার হাজার মানুষ জড়ো হয়ে সেটা শুনছেন। কাজেই এই যে রাজপথে রবীন্দ্রনাথ, সেটাও কিন্তু একটা দীর্ঘ সময়ের ব্যাপার, মানে সব সময়। তো আমাদের এখানে আসি যে 64-তে যখন কেন পাকিস্তানি শাসক মনে করলো যে রবীন্দ্রসঙ্গীত গাওয়াই নিষেধ করতে হবে, এবং সেই সময়টাতেই দেখেন ছায়ানট শুরু হলো, সেই সময়টাতেই বাঙালি তার বর্ষবরণের উৎসব খুঁজে পেল রবীন্দ্রনাথকে ঘিরেই, কিন্তু এসো হে বৈশাখ, এসো এসোই হবে, এবং তা দিয়েই কিন্তু বর্ষবরণের উৎসব খুঁজে পাওয়া। এবং এরপর কিন্তু রবীন্দ্রনাথের কাছে বারবার ফিরে যাওয়া, আসলে বাঙালিকে নিজেকে চিনতে, নিজেকে জানতে, এবং ওই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, জাতীয়তাবোধের উন্মেষ, সেই ব্যাপারগুলোতে এটা খুব বড় একটা ভূমিকা রেখেছে রবীন্দ্রনাথ বারবার। এটা কি তাহলে বলতে পারে যে কোনো জাতির একটা জাতিকে মানে তার বিকাশের ক্ষেত্রে বা তার প্রতিষ্ঠিত বা স্বীকৃতির ক্ষেত্রে আসলে একটা সাংস্কৃতিক বিপ্লব অনেক বেশি জরুরি আসলে, সেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে মানে উনি করতে পেরেছিলেন সফলভাবে। আমাদের তো একটা সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়েই আমরা আমাদের বাঙালি জাতীয়তাবাদ আমরা খুঁজে পেয়েছি। ভাষাটাই তো আমাদের শুরু, জি, তাই না? তো ওইটাই তো আমাদের প্রথম কথা ছিল, ভাষা একদম যেটা বলেছেন যে ভাষা দিয়ে যেহেতু আমরা আমাদের জাতীয়তাবোধকে খুঁজে পেলাম, না হলে আমরা তো পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান এসেছে। হ্যাঁ, তো তারপরে কেন বাঙালি মুসলমান সন্তুষ্ট হতে পারলো না? কারণ সে দেখলো যে মুখের ভাষায় যখন মেলে না, তখন আসলে প্রাণে মেলে না, তো তাতে মায়ের মুখের ভাষাটাই তো আসলে হয়ে উঠতে হবে, তাই না? তো শুরুটা তো সেখানেই। আর রবীন্দ্রনাথ তো অবশ্যই আমি বলবো, এই একটা কবিতা আমার মনে হয় আমি যদি পড়ি কিছুটা হয়তো প্রাসঙ্গিক হতে পারে, তোমরা যে আলোচনাটার মধ্যে আছো, তারপরে আবার তো অবশ্যই তোমার থেকে শুনবো। বঙ্গমাতা কবিতাটা, হ্যাঁ, একটু পড়ছি। পুণ্যে পাপে, দুঃখে সুখে, পতনে উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ ক্রোড়ে চিরশিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। ছোট ছোট পদে, ছোট ছোট নিষেধের ডোরে, বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। একদম, মানে রবীন্দ্রনাথ কিন্তু এখানে উস্কে দিচ্ছেন যে এই যে প্রাণ দিয়ে দুঃখ দিয়ে, কি লাইনটা পড়লেন, যে এই মানে এই করে সংগ্রাম করে আসলে নিজেকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, মানে এখানে বলছে প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। মানে তারপরে আসলে দেশ মাতার জন্য যে, এবং এই কবিতাটা, এই যে এটা তো খুব জনপ্রিয় লাইন, এবং এটা তো খুব জনপ্রিয় লাইন যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করণী। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের স্বাধীনতার যে মহানায়ক, মানে বাঙালিকে কিভাবে রবীন্দ্রনাথ উদ্বুদ্ধ করেছেন, সে যদি বঙ্গবন্ধুর চোখ দিয়ে দেখি তাহলে তার কোনো প্রমাণের দরকার হয় না। তো বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরলেন। সেই 10ই জানুয়ারি তো রেসকোর্স ময়দানে উনি ভাষণ দিচ্ছেন এবং বারবার বলছেন যে আমি আসলে আজকে খুবই আবেগাপ্লুত, আজকে আমি বক্তৃতা করতে পারবো না। হ্যাঁ, আমি মানে, তো এর মধ্যে উনি কিন্তু রবীন্দ্রনাথের লাইন বলছেন, নজরুলের লাইন বলছেন। এক পর্যায়ে উনি বলেন, কবিগুরু দেখে যাও যে তুমি বলেছিলে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, দেখেছো বাঙালি করে মানুষ করণী, তোমার বাঙালি আজ মানুষ হয়েছে। হ্যাঁ, কারণ কি, আমরা তো ওই যে দুঃখ সয়ে প্রাণ দিয়ে সংগ্রাম করে প্রমাণ করে দেশ নিয়ে এলাম, তো আমরা তো মানুষ হলাম তখন।
কাজেই সেটা বারবার রবীন্দ্রনাথের কথায় এটা ঘুরে ফিরে এসেছে, নিজেকে প্রস্তুত করতে হবে। এবং এটার মানে এই কবিতাটাও বোধহয় গীতাঞ্জলির কবিতা। হ্যাঁ, এই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আমাকে শুধু উদ্বুদ্ধ করে না, নিজের ভেতরের চেতনাটা জাগ্রত করতে হবে এবং সারা পৃথিবীতে মানুষকে এই নিজের চেতনা জাগ্রত করবার, নিজেকে প্রস্তুত করার এই যে ডাক, রবীন্দ্রনাথের উদ্দীপনার যে ডাক, সেটা আসলে সারা পৃথিবীর মানুষকেই এক রকমের উজ্জীবিত করেছে এবং করছে। যথার্থ বলছেন আপাজি। এর গান শুনে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, আমি এটার সঙ্গে মিলিয়ে একটু গাই। খুব প্রিয় আমার একটা গান, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। মানে এই যে দোলাচলের মধ্যে থাকিস না, নিজেকে প্রস্তুত কর। খুব ভালো মিলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক। একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক। বারে যেদিক বারে ওদিক, এ খেলার খেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন। না যদি হয় মনের মতন, চোখের জলটা ফেলিস নে ভাই। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা খেলা। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা খেলা। পেয়ে যখন যাবে বেলা, তখন আঁখি মেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। অসাধারণ। আপা আরেকটু জানতে চাইবো যে আমাদের ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা আন্দোলন, যতগুলো আন্দোলন আমরা করেছি আসলে সেগুলোতে কি সাহিত্যিক, কি শিল্পী, কি শিক্ষক, এমনকি সমাজ, আমাদের মধ্যবিত্ত সমাজের চেতনাগুলি, এমনকি ব্যক্তি বঙ্গবন্ধুকেও আসলে তার লিখনই প্রভাবিত করেছিল আসলে। এই ব্যাপারটা আরেকটু যদি একটু বলতেন, অনেক কিছু জানছি আপনার কাছ থেকে, অনেক ভালো লাগছে আসলে যে আমাদের স্বাধীনতা আন্দোলনে যে রবীন্দ্রনাথের অনেক বড় একটা ভূমিকা আছে তার লিখনে, ওই মননকে বিকাশের ক্ষেত্রে বা সেইভাবে। এটা তো আসলে ব্যাপারটা এরকম যে ধরেন বর্ষা, বৃষ্টি হচ্ছে, তখন আসলে কি মানে ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে আপনারও শুনতে ইচ্ছা করে, আমারও শুনতে ইচ্ছা করে। মানে রবীন্দ্রনাথ তো আমাদের এক রকমের সঙ্গীর মতো। সেখানে ওটা খুব একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই যে স্বদেশ প্রেমের জায়গাটাতেও
যে এটা আমরা অনেক সময় বলি না যে রবীন্দ্রনাথ যে আমাদের জাতীয়তাবোধ, আমাদের চিন্তা, আমাদের এই যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, কারণ দেখুন জাগরণের গানগুলোর কথা হয়তো বা জাগরণের কবিতাগুলো আমরা কম পড়ি। দেখা যাচ্ছে যে তুমি ঠিক কথা বলেছো যে শেষের কবিতা বা তার রোমান্টিকতাই আমাদের ঘুরে ফিরে অনেক বেশি ছুঁয়ে যায়। বর্ষা আমাদের একদম আচ্ছন্ন করে রাখে রবীন্দ্রনাথ। ভালোবাসি ভালোবাসি আমরা ভাবি রবীন্দ্রনাথ বোধহয় প্রেমের গান, রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রে প্রার্থনার গান ভাবি, কিন্তু একদম এই বা পূজা পর্যায়ের গান। ও কিন্তু আমরা যখন কথা বলছিল রাখি আপা 16ই ডিসেম্বর, এবং পুরো মাসটা যেহেতু বিজয়ের মাস, আমরা স্বদেশ পর্যায় থেকে করব। তা আমি বলেছিলাম কি আমরা কি মিলিয়ে ঝিলিয়ে করব কিনা, কিন্তু আমি বলছি হ্যাঁ তাহলে আসলে ওর থেকে অনেক কিছু জানাও যাবে, এবং আসলেই আজকে তাই হচ্ছে। তো আর আমার মনে হলো যে মানে রবীন্দ্রনাথকে তো আসলে সামগ্রিকভাবে ছোঁয়াটা কঠিন, মানে স্বল্প পরিসরে। আর আমার মনে হলো যে আমি আর লাকি আপা যখন আলাপ করছিলাম, যে এটাও মনে হলো যে এই যে বিজয়ের মাসে এই সুযোগটা পাওয়া গেলে আসলে আমরা এটা মনে করিয়ে দেওয়া যে আসলে রবীন্দ্রনাথের যে স্বদেশ পর্যায়ের গানটা, মানে এই উদ্দীপনার গান, যেমন ধরুন ওই যে রবীন্দ্রনাথের এই সময়ে মানে কি, মানে ধরুন এই যে ভয় করা যাবে না, সংকোচ নাই, নিজেকে এই যে বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, এই অনুভূতি দিয়ে আমরা কে না গেছি, যে এই যে দোলাচল, এই যে কি করব বুঝতে পারছি না, কিন্তু এই যে একটা অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়া, এই উদ্দীপনার বিষয়টি আসলে বোধহয় আরো বেশি আলোচনাও হওয়া দরকার। কারণ কেন রবীন্দ্রনাথের এই স্বদেশ চিন্তার কথা, যেখানে একটু আগে ছিলাম যে ওই যে বঙ্গভঙ্গের সময় থেকে, তো মানে ওই সময়টাই কিন্তু বেশিরভাগ গানগুলো লেখা হলো 1905 থেকে 1910। তো সে সময়টা আসলে কিসের সময়? বাঙালিকে চেনানো হচ্ছে, এবং ওই সময়টায় রবীন্দ্রনাথের বাঙালি জাতীয়তাবাদের যে কথা বলেছেন, দেখুন যখন বাংলা ভাগ হয়ে গেল তখনও কিন্তু আবার বাঙালিরা বুঝলো যে বাংলা ভাগ হয়ে যাওয়াটা, মানে এই যে বাংলার যে একটা জোর, ভাষার যে একটা জোর, এই প্রথম কিন্তু বাঙালি টের পেল যে এক কাগজের খোঁচায়, কলমের খোঁচায় বাঙালির মানে বাংলাকে ভাগ হয়ে যাওয়া যে বিষয়, সেটা শেষ পর্যন্ত হলো 47-এ, কিন্তু তখন মনে করা হলো ভাষাটা একটা বড় ফ্যাক্টর। এবং স্বদেশী আন্দোলনেরও কিন্তু একটা মূল ব্যাপার ছিল যে আমরা বিদেশি জিনিস ব্যবহার করব না, এই কাঁচ, সাবান, লোহা এগুলো আমরা কিনবো না বিদেশের, মানে কি আমরা নিজেরা ওই যে চরকায় সুতা বোনা শুরু হলো, তখন তো স্বদেশী আন্দোলনটা তো সারা ভারত জুড়েই হলো। কিন্তু ওই সময়টাই কিন্তু এই বোধগুলো যে বিদেশের চেয়ে আমার মা, দেশ আমার মা, আমি আমার মাকে দেখবো এবং আমি এমন শক্তিশালী হব, এমন উদ্দীপিত হব, মানে চিনিয়ে দেয় আর কি, যে আমার ভাগ্য আরেকজন নির্ধারণ করবেন না, হ্যাঁ মানে ওই ভাগ্য বিধাতা আমি হব, সেই জায়গাটাতে নিজেকে প্রস্তুত করার বিষয়টি। আবার যে দুই বাংলা আমরা একটু আলাদা করে বলি, পার বাংলা ওপার বাংলা, যদিও আমাদের হয়তো বা কিছুটা ভাষাগত ভিন্নতা আছে, জীবন চর্চাতেও ভিন্নতা আছে, বাট যখন রবীন্দ্রনাথ আসে তখন তো সামগ্রিকভাবে আমাদের বাঙালির কবি সে। তো তারপরও দুই বাংলার মধ্যে কি চর্চার ক্ষেত্রে কোনো তারতম্য দেখেন কিনা? আচ্ছা, ওদের অনেক বড় একটা ইনস্টিটিউট তো সেই কবে থেকে, মানে একদম আলাদা করে রবীন্দ্র ভারতী বা শান্তিনিকেতন যে বিষয়টা, হ্যাঁ সেরকম হয়তো আমাদের হয়ে উঠতে পারেনি। অবশ্যই ছায়ানট আমাদের অনেক বিশাল বড় একটা প্রতিষ্ঠান, বা রবীন্দ্রপ্রীতি আমাদেরও কম নয়। দুপারেই রবীন্দ্রনাথকে আমরা ভাষাগত কারণেই ভীষণভাবে ভালোবাসি। আমি এর মধ্যে কোনো আসলে বিরোধ ওইভাবে খুঁজে পাই না, দেখি না। তবে হ্যাঁ একটু কিছু পার্থক্য তো হতেই পারে, আমাদের কথা বলে উচ্চারণে কিন্তু কিছুটা আলাদা ব্যাপার রয়েছে, শয়ের উচ্চারণগুলো কিন্তু একরকম নয়। তো শয়ের উচ্চারণে তো ওদেরই ত্রুটি। আচ্ছা, ওদের আলাপটা কেন মাথায় এলো পলাশের আমি জানি না, মানে এটা কি বঙ্গভঙ্গের ওই আলাপ থেকে এলো কিনা, কিন্তু শেষ পর্যন্ত আবার বাস্তবতাটা কিন্তু লাকি আপা এই যে বাঙালির যা কিছু তা কিন্তু এই বাংলাদেশেই, কারণ আমরাই তো বাংলা নামের ভাষা, বাংলা নামের দেশ করেছি। এটাই শুনতে চাচ্ছিলাম আসলে। হ্যাঁ মানে বাংলা নামের ভাষা, মানে দেখো না দুই দেশেরই তো জাতীয় সঙ্গীত একজনই লিখেছেন। রবীন্দ্রনাথ, নজরুল বাঙালির সবকিছু বাঁচিয়ে রাখার, তার মানে কিন্তু দায়ও আমরা নিয়েছি, দায়িত্বও আমরা নিয়েছি। আর চর্চার জায়গাও যদি বলি যে ধরুন আমাদের এখনকার অদিতি মহসিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, তাদের জন্য কিন্তু মানে গুণের কদরটা, মানে সেই রবীন্দ্রসঙ্গীতে কিন্তু আর কোনো এপার বাংলা ওপার বাংলা থাকে না, মানে তাদের জন্য তারাও একই রকম আকুল হয়। কাজেই সেটাও আমাদের নিশ্চয় রবীন্দ্রসঙ্গীত চর্চার জায়গাটাও এত
গুরুত্বের সঙ্গে, এবং এক্ষেত্রে যদি আমি একটু বলি যে আমার গুরু যিনি ওয়াহিদুল হক, রবীন্দ্র সাধক, রবীন্দ্র গুরু, তাঁরা তো আসলে সারা বাংলাদেশ ঘুরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে বেড়াতেন, এবং এই যে শত শত ছেলে মেয়ে একসাথে রবীন্দ্রসঙ্গীত গাইবে, রবীন্দ্রনাথের জীবন বোধে উজ্জীবিত হয়ে জীবন কাটাবে, এই চর্চাটা কিন্তু 60-এর দশক থেকে ওয়াহিদুল হক, সঞ্জিদা খাতুন, ছায়ানট, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের মাধ্যমে বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে রবীন্দ্রনাথ একটি আন্দোলনের নাম, আর রবীন্দ্রনাথ চর্চার অংশ সকল বাঙালিরই। এবং রবীন্দ্রনাথের বিশ্বভারতীর যে কথা আমরা বলেছি, সেটা যেহেতু শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ করে গেছেন, মানে সেই চর্চার জায়গাটা আরেকটা ভিন্ন, কিন্তু আন্দোলনের মতো জীবন আচারে, রাজনৈতিক আন্দোলনে নিজেকে চেনবার রবীন্দ্রনাথ সেটা আমার মনে হয় যে আমরা ভীষণভাবে চর্চা করেছি এবং ধরে রেখেছি। সেজন্যই এরকম শিল্পীরা আমাদের তৈরি হয়েছেন যারা বিশ্ব মাতিয়েছেন। আবৃত্তিটা নিয়ে একটু শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে, এটা আমার সর্বশেষ পরিবেশনা, তাহলে এটাই তো শেষ ইয়ো। হ্যাঁ, তাহলে ত্রাণ কবিতাটা পড়ি ওখান থেকে। আচ্ছা। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয়, আর দীন প্রাণ দুর্বলের এই পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা ধূলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজু ত্রস্ত নত শিরে, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার, মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে, চূর্ণ করি দূর করো, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও, অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, মানে যে মাথা উঁচু করার কথা, মানে নিজের একটু নতুন প্রজন্মের কথা একটু জানতে চাচ্ছিলাম যে রবীন্দ্রনাথের যে স্বদেশ প্রেমী যে মাধুর্যতা, এটা কি আমরা আমাদের নতুন প্রজন্মের হাতে তুলে দিতে পেরেছি কিনা, কি মনে হয় আসলে? হ্যাঁ, নতুন প্রজন্মকে এই যে মস্তক তুলে দাঁড়াতে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সবসময় আমরা অন্যেরটা ধার করছি, হ্যাঁ, মনে হচ্ছে আমাদের নিজেদের বোধহয় কিছু নেই, এই যে বিষয়টা না। তবে হ্যাঁ, ওরাও কিন্তু ওদের মতো করে করছে, রবীন্দ্রনাথ করছে না যে তা নয়। ইউটিউব খুললে আমি একদম দেখি যে এত গান রবীন্দ্রনাথের আবার নতুন করে গাচ্ছে ওরা, ওদের মতো করে হচ্ছে। হয়তো সেটা হয়তো ঠিক অতটা রবীন্দ্র ভারতীর নিয়ম কাঠামো মেনে ওরা কতটা করছে, সেই কড়াকড়িও তো কমে গেছে, এবং আমার মনে হয় যে সকলেই গ্রহণ করতেও অনেকভাবে গ্রহণ করতে সক্ষম হয়ে উঠেছে। কিন্তু সেটা তো আবার চর্চা হচ্ছে না। চর্চা তো আসলে শুধু গান গেয়ে দিলাম সেটা তো নয়, তাকে ধারণ করারও তো একটা ব্যাপার আছে। সেই এগুলো না সময়ের সাথে সাথে গভীরে, হ্যাঁ গভীরে নিশ্চয়ই তারা যেতে পারবে। আমার মনে হয়, আমি বিশ্বাস করি। আসলে আমরা নতুন প্রজন্মকে ভাবি যে ওরা কি করছে, গিটার হাতে বোধহয় হচ্ছে না, কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথ এত আধুনিকতম মানুষ, ওই সময় তিনি যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছেন, তো এই সময়টাতে উনি থাকলে উনি যে গিটারে কোনো গান তুলতেন না, এটা কিন্তু আমার মনে হয় না। আমি এই বিষয়টা আমি লাকি আবার সাথে এত একমত যে এই যে আমরা একটা ভাবি না, মানে আমাদের বোধহয় সেই রোগে পাওয়ার বয়সে ধরেছে আর কি, যে নতুন প্রজন্মের বোধহয় হচ্ছে না, মানে আমরাও যে নতুন প্রজন্ম নিয়ে ভাবা শুরু করেছি, এই আমাদেরকে নিয়েও ভাবতো 20 বছর আগে একদল বলতো যে এদের দ্বারা হবে না। আসলে দেশকে ধারণ করা, রবীন্দ্রনাথকে ধারণ করা, মানে সংস্কৃতিকে ধারণ করা, সেটা আসলে যেই প্রজন্ম তার মতো করে। কিন্তু এটাও আমি ভীষণভাবে বিশ্বাস করি যে বাঙালিকে রবীন্দ্রনাথ চ্যুত করা আইয়ুব খানের পক্ষেও সম্ভব হয়নি, কারো পক্ষে সম্ভব হবে না। বাঙালিকে বাউল গান, ওই আপনি গিয়ে দুটো বাউলের বাড়ি পুড়িয়ে দিলেন, চুল কেটে দিলেন, বাউল গান থেকে বাঙালিকে বিযুক্ত করা যাবে না। বাঙালির গান, বাঙালির প্রাণ, বাঙালির সংস্কৃতি বাঙালির সঙ্গেই থাকবে, অস্থিমজ্জা একদম থাকবে। এবং সেক্ষেত্রে লাকি আপা যে জায়গাটা থেকে কথাটা শুরু করেছিল, কি সুন্দর একটা কথা, যে আমরা মনে করি যে আমাদের কিছু নেই, সে জায়গাটা থেকে এটা কিন্তু আবার বাঙালির আজকের সমস্যা নয়, এটাও আবার একটা দীর্ঘ সময়ের সমস্যা, যে বাঙালি সবসময় মানে নিজের, মানে এই যে আমার কি আছে সে ধনে যে আমাকে মানে আস্থা রাখতে হবে, সে কথাই কিন্তু এই জন্য কেন
রবীন্দ্রনাথকে বলতে হয় বারবার যে মানে আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারবো না মা। মানে লাকি আপাকে তো একদম ওই যে কথাটা তোমায় বললো ছাড়ে ছাড়ুক। যে আর কোনো অন্যের জিনিস ধার করব না। তো জাতীয়তাবাদের বোধের, দেশপ্রেমের বোধের প্রধান কথা ওটা, যে আমার যা আছে তা নিয়ে আমাকে ভালো করে জানতে হবে। এবং তরুণ প্রজন্ম আমি মনে করি অনেক বেশি সচেতন, অনেক বেশি জানে। ওরা ওদের মতো করে ধারণ করবে। ওই যে প্রকৃতি যেমন বলে যে ইভলভ করে, ওরা কিন্তু ঠিকই ওদের মতো করে একটা সময় ওরা ম্যাচিওর হবে, পড়বে, জানবে, আমাদের থেকে অনেক বেশি ভালো করবে। পলাশ খুব বেশি সময় এবং নিয়ে এখন না, জানবারও তো শেষের দিকে- সুযোগ অনেক অনেক বেশি বেশি, অবারিত। অবারিত। মানে গীতবিতানটাও এখন মানে ফোনের মধ্যে চলে Digitally এসেছে। সব, হ্যাঁ। হ্যাঁ, ই-বুক এবং হিসেবে আমরা খুঁজে পেতাম না বই। হ্যাঁ, হ্যাঁ। এবং এত মোটা গীতবিতান মানে নিয়ে ঘোরাও তো একটা সমস্যা ছিল। এবং রবীন্দ্রনাথ কিন্তু গীতবিতানের শুরুতে নিজে লিখে গেছেন যে সুরের সাহায্য ছাড়াও এই গীতবিতান পাঠ করে গীতিকাব্য পাঠের সুখ পাওয়া যেতে পারে। কাজে রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা বলি, স্বদেশ চিন্তা বলি, প্রেম চিন্তা বলি বুঝতে অন্য সাহিত্য যদি তার পাঠ নাও করি, রবীন্দ্রনাথের গীতবিতানটা পাঠ করলেও আসলে অনেক বেশি উদ্দীপিত হওয়া যাবে, অনেক বেশি একেবারে তাকে সময় জানা নিয়ে যাবে। আবার চলে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে দুজনকে ধন্যবাদ সময় দিয়েছেন। যেতে যেতে আপনার কণ্ঠে গানটি শুনবো। আমি ছোট্ট করে এই গান দিচ্ছি। গানটা সবাই মিলে করব, হ্যাঁ। কারণ এই লোকভয় রাজ্য ভয় সব ত্যাগ করে এগিয়ে যাওয়ার কথা শুনে যদি তোর ডাক শুনে কেউ না আসে গাইবার ইচ্ছা বাহ, হয়েছে। হ্যাঁ, এটা দর্শক, এই ছিল অবশ্যই। আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পলাশ তোমার বাসি হবে না? হ্যাঁ, বাঁশি বাজাবো? আচ্ছা, বাঁশিটাও হতেই হবে, একটু চেষ্টা করি আর কি। কারণ এটা খুব ভালো লাগে যে আপনার অনুষ্ঠানে আপনি কথা বলেন, তারপরে আবার একটু বাজিয়ে শোনান। অনেক সময় গান করেন, হ্যাঁ, খুব গান ভালো করেন গান মানে গায়ও। হ্যাঁ, তোমার মতো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি
চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।